ভূমধ্যসাগরের ওপারে ঝলমলে ইতালির স্বপ্ন দেখেছিল কিশোরগঞ্জের ভৈরবের যুবক সজীব। সে জানত না সেই স্বপ্ন তাকে টেনে নিয়ে যাবে এক অন্ধকার পথে, যেখানে লিবিয়ার মরুভূমি আর সাগরের উত্তাল ঢেউয়ের সাথে মিশে আছে মাফিয়ার নিষ্ঠুরতা। ইতালির স্বপ্ন পূরণের নেশায় যখন সে তার সবটুকু বাজি ধরেছিল, তখন সে জানত না এই যাত্রা তাকে নিয়ে যাবে এক অচেনা কারাগারে, যেখানে এক টুকরো রুটির জন্য 50 জন মানুষের নীরব প্রতিযোগিতা চলে। আর মৃত্যুর শীতল শ্বাসপ্রদ্ধ বাতাস প্রতিটি নিঃশ্বাসে ভয় ধরিয়ে দেয়। সজীবের মনে পড়ছে তার মায়ের মুখ, বাবার ভাঙা কোমর আর ভিটেমাটি বন্ধক রাখার দৃশ্য। ইটালির স্বপ্ন নিয়ে সে পাড়ি জমিয়েছিল এই অচেনা নিষ্ঠুর দেশে, কিন্তু এখন প্রতিটি দিনই যেন একটি দুঃস্বপ্ন। কিভাবে সে ফিরবে, কিভাবে তার বাবা মায়ের মুখে হাসি ফোটাবে? পুরো ভিডিওটি দেখুন, শেষে যা ঘটেছে তা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে সজীবের জন্ম। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে সামান্য বেতনে চাকরি করতেন, যা দিয়ে কোনো মতে সংসার চলত। মা ঘরে সেলাইয়ের কাজ করে সামান্য কিছু আয় করতেন, যা অভাবের সংসারে কিছুটা হলেও স্বস্তি আনত। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী, কিন্তু সজীবের চোখে ছিল এক সীমাহীন আকাশ ছোঁয়ার স্বপ্ন। সে স্বপ্ন দেখত একদিন সে ইতালি যাবে, অনেক টাকা উপার্জন করবে, তার পরিবারের সকল অভাব দূর করবে এবং তাদের মুখে এক ঝলমলে হাসি ফোটাবে। মোবাইলে সারাদিনই সে বিদেশের ঝলমলে জীবন দেখত, প্রশস্ত রাস্তা, আকাশচুম্বী অট্টালিকা, আধুনিক জীবনযাত্রা। এসব দেখে তার মন আরও বেশি করে ইতালির দিকে ঝুঁকে পড়ত। তার এলাকার কিছু যুবক লিবিয়া হয়ে ইতালিতে গিয়ে ভালো আছে এমন খবর যখন তার কানে আসে, তখন সেও অনুপ্রাণিত হয়। তারা সুন্দর ছবি পোস্ট করত, দামি পোশাক পরত, যেন তাদের জীবনটাই স্বপ্নের মতো। সজীব ভাবত, যদি ওরা পারে তাহলে আমি কেন পারবো না? একদিন গ্রামের এক পরিচিত দালালের সাথে তার বাবার পরিচয় হয়। লোকটির নাম ছিল কাশেম। কাশেম মিয়া ছিল এলাকার পরিচিত মুখ, যার মাধ্যমে অনেক যুবক বিদেশে পাড়ি জমিয়েছিল। যদিও তাদের বেশিরভাগেরই ভাগ্যে কি ঘটেছে তা গ্রামের মানুষ পুরোপুরি জানত না। কাশেম মিয়া তাদের বোঝায় যে খুব সহজেই সে সজীবকে ইতালি পাঠিয়ে দিতে পারবে, শুধু কিছু টাকা খরচ করতে হবে। তার কথাই ছিল মধু মাখানো। সে বলতো, সজীবের মতো স্মার্ট ছেলে ইতালিতে গেলে মাস গেলে লাখ লাখ টাকা কামাবে, আপনাদের সব কষ্ট দূর হয়ে যাবে। সজীবের বাবা প্রথমে রাজি হননি, এতগুলো টাকা তিনি কোথায় পাবেন? তাছাড়া ছেলেকে এত দূরে, এত অজানা পথে পাঠাতে তার মন সায় দিচ্ছিল না। কিন্তু সজীবের চোখে ইটালির স্বপ্ন, তার বারবার কাকুতি মিনতি আর দালালের লোভনীয় প্রতারণামূলক কথায় তিনি শেষ পর্যন্ত রাজি হয়ে যান। সজীব তার বাবাকে বোঝায়, বাবা একটু কষ্ট করো, আমি গিয়ে সব পুষিয়ে দেব, তোমার আর মাকে আর কষ্ট করতে হবে না। এই কথাগুলোই যেন শেষ পেরেক হয়ে বিঁধেছিল বাবার মনে। শেষ সম্বল ভিটেমাটি বন্ধক রেখে এবং পরিচিতদের কাছ থেকে চড়া সুদে টাকা হাওলাত করে প্রায় 15 লাখ টাকা দালালের হাতে তুলে দেওয়া হয়। দালালের শর্ত ছিল ইটালি পৌঁছানোর পর বাকি টাকা দিতে হবে। এই 15 লাখ টাকা জোগাড় করতে গিয়ে সজীবের বাবা মায়ের কপালে পড়েছিল গভীর চিন্তার ভাঁজ। তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, কিন্তু ছেলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় তারা সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিল। সজীবের বাবা তার দীর্ঘদিনের জমানো সঞ্চয়, তার স্ত্রীর ছোট ছোট উপার্জনের টাকা, এমনকি তাদের পূর্বপুরুষের ভিটেমাটিটুকুও বন্ধক রাখতে দ্বিধা করেননি। 15 লাখ টাকা হাতে পাওয়ার পর দালাল কাশেম মিয়া তার আসল রূপ দেখাতে শুরু করে। দালালের কথা মতো সজীবকে বিমানে করে লিবিয়া পাঠানো হয়। সজীব যখন লিবিয়ার বিমানবন্দরে পৌঁছায়, তখন তার মনে ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে অজানা এক দেশের প্রতি উত্তেজনা, অন্যদিকে কিছুটা ভয়। সে তখনও জানত না তার জন্য কি অপেক্ষা করছে। বিমানবন্দরে তাকে রিসিভ করার পর একদল অচেনা লোক তাকে একটি ছোট জীর্ণ ভ্যানে তুলে নেয়। তারা কেউ ইংরেজিতে কথা বলছিল না, শুধু আরবিতে কর্কশ স্বরে কিছু বলছিল। ভ্যানটি দ্রুত গতিতে মরুভূমির দিকে এগিয়ে চলে। সজীবের মনে প্রশ্ন জাগে, ইটালি
ইতালি কি মরুভূমির ভিতরে? কিন্তু সে তখনও বুঝতে পারেনি যে দালালের মিথ্যা প্রলোভন তাকে কোন নরকের দিকে ঠেলে দিচ্ছে। ভ্যানটি একটি ভাঙাচোরা জীর্ণ বাড়ির সামনে গিয়ে থামে। বাড়িটি দেখতে ছিল একটি পরিত্যক্ত গুদাম ঘরের মতো। সেখানে পৌঁছানোর পর সজীবের চোখ কপালে ওঠে। সে দেখে তার মতোই আরও 50-60 জন যুবক একটি ছোট নোংরা ঘরে ঠাসাঠাসি করে আছে। তাদের সকলের চোখে একই হতাশা আর ভয়। বিভিন্ন দেশের যুবক ছিল সেখানে, বাংলাদেশ, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া। সকলেই তাদের মতোই দালালদের শিকার। ঘরের ভেতরের পরিবেশ ছিল অসহনীয়। তীব্র গরম, ভ্যাপসা দুর্গন্ধ আর বাতাসের অভাব। সজীবের দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। মেঝেতে ছেঁড়া কাঁথা আর ময়লা কম্বল বিছানো, যার ওপর সারি সারি মানুষ শুয়ে আছে। দিনে একবার শুধুমাত্র কিছু শুকনো রুটি আর সামান্য জল দেওয়া হতো, তাও আবার সবার জন্য যথেষ্ট ছিল না। খাবারের জন্য ছোটখাটো ঝগড়াঝাটি লেগে থাকত। অনেকে অসুস্থ হয়ে পড়ছিল। তীব্র গরমে তাদের শরীর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। অসুস্থদের আর্তনাদ অন্যদের মনে ভয় ধরিয়ে দিত। সজীবের শরীর ভেঙে যেতে শুরু করে। তার মন জুড়ে কেবলই ভয় আর অনিশ্চয়তা। দালালরা তাদের সাথে দাসের মতো আচরণ করত। সামান্য ত্রুটি হলেই মারধর করত। তোমরা এখানে এসেছো, এখন আমাদের গোলাম, এই ছিল তাদের মনোভাব। সজীবের মনে হতে থাকে সে যেন এক অন্ধকার গর্তে আটকে পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। তার বাবার মুখের ছবি, মায়ের কান্নামাখা চোখ তার স্মৃতিতে ভেসে উঠত। সে নিজেকে ধিক্কার দিত, কেন সে এমন ভুল পথে পা বাড়ালো। মাসখানেক এভাবেই কাটে। প্রতিটি দিন ছিল এক একটি বছর। সজীবের চোখে ঘুম ছিল না, পেটে ক্ষুধা ছিল। তার সমস্ত স্বপ্ন যেন ওই বদ্ধ ঘরের প্রতিটি ধূলিকণার সাথে মিশে যাচ্ছিল। 1 মাস পর একদিন রাতে হঠাৎ করে দালালরা তাদের ঘুম থেকে জাগিয়ে তোলে। সজীবদের বলা হয় আজই তাদের ইটালির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। দীর্ঘ অপেক্ষার পর এই খবর শুনে তাদের চোখ মুখে কিছুটা আশার ঝলক দেখা যায়। বন্দিদশা থেকে মুক্তির এক ক্ষীণ সম্ভাবনা যেন তাদের মনে উকি দেয়। দালালরা তাদের একটি ট্রাকে তুলে সমুদ্রের দিকে রওনা দেয়। ট্রাকের ভেতরেও ঠাসাঠাসি করে মানুষ অন্ধকারে একে অন্যের সাথে ধাক্কা খাচ্ছিল। গভীর রাতে তারা একটি নির্জন সমুদ্র সৈকতে পৌঁছায়। চারদিকে শুনশান নীরবতা, শুধু ঢেউয়ের শব্দ আর বাতাসের শীষ। সেখানে ছোট একটি বোট অপেক্ষা করছিল, যা দেখে সজীবের চোখ কপালে ওঠে। এই ছোট জীর্ণ, প্রায় ডুবে যাওয়া বোটে করে 100 জনেরও বেশি মানুষকে সাগরে পাড়ি দিতে হবে। নৌকাটি এত ছোট যে তাতে 10-15 জন মানুষও ভালোভাবে বসতে পারে না। সজীবের মনে আবারও ভয় জেঁকে বসে। এই নৌকায় করে কি আদৌ ইতালি পৌঁছানো সম্ভব? নৌকাটি মানুষের ঠাসাঠাসি করে এত ভরে যায় যে বসারও জায়গা নেই। সকলেই একে অপরের ওপর হুমড়ি খেয়ে পড়ছিল। সজীব ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন এই যাত্রা নির্বিঘ্নে শেষ হয়, যেন তার অক্ষত অবস্থায় ইতালির তীরে পৌঁছাতে পারে। বোটটি দ্রুত গতিতে 3 ঘন্টা চলার পর সকাল হয়ে যায়। সবার চোখে ইতালির স্বপ্ন, কিন্তু সে স্বপ্ন ভেঙে যায় বোট যখন মাঝ সমুদ্রে আসে। মাঝ সমুদ্রে হঠাৎ করে একটি দ্রুতগামী কালো বোট তাদের বোটের দিকে এগিয়ে আসে। বোটটিতে ছিল সশস্ত্র কিছু লোক, তাদের মুখ ঢাকা ছিল কালো চাপড়ে, হাতে তাদের আধুনিক আগ্নেয়াস্ত্র। সজীব বুঝতে পারে তারা মাফিয়া। দালালরা তাদের হাতে তুলে দিয়েছে, কিংবা তারা মাফিয়ারই অংশ। মাফিয়ারা তাদের নৌকা ঘিরে ফেলে এবং বন্দুকের নলের মুখে সকলকে তাদের বোটে উঠতে বাধ্য করে। সজীবদের সমস্ত সামান্য জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। তাদের মোবাইল ফোন, হাতে থাকা সামান্য অর্থ সবকিছুই লুট হয়ে যায়। এরপর মাফিয়ারা তাদের চোখ বেঁধে এক অচেনা গন্তব্যের দিকে রওনা দেয়। সজীবের মন বলছিল এবার সে শেষ। মাফিয়ারা সজীবদের লিবিয়ার এক নির্জন জনমানবহীন মরুভূমি এলাকার একটি অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে নিয়ে আসে। সেখানে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধর করা হয়। লাথি, ঘুষি, রাইফেলের বাট দিয়ে আঘাত, কোনো কিছুই বাদ যায় না। সজীবের পিঠে, বুকে, মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। তাদের খাবার এবং জলের পরিমাণ আরও কমিয়ে দেওয়া হয়, যেন তারা দুর্বল হয়ে প্রতিরোধ করতে না পারে। সজীবরা বুঝতে পারে তাদের জীবন এখন মাফিয়ার হাতে বন্দী। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করাই মাফিয়ার আসল উদ্দেশ্য। মাফিয়ারা তাদের পরিবারের সদস্যদের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করতে শুরু করে। যারা মুক্তিপণ দিতে পারবে না তাদের পরিণতি কি হবে তা ভেবেই সজীবের শরীর হিম হয়ে আসছিল। সে শুনতে পেত পাশের ঘরে অন্য বন্দীদের ওপর নির্যাতন করা হচ্ছে। তাদের আর্তচিৎকার বাতাসে মিশে এক ভয়ঙ্কর সুর সৃষ্টি করছিল। কয়েকদিন পর মাফিয়ারা সজীবের বাবার ফোন নম্বর বের করে। ভিডিও কলে তারা সজীবকে অমানবিকভাবে মারধর করে দেখায় এবং 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সজীবের বাবা মা ছেলের এমন করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। ভিডিওতে সজীবের রক্তাক্ত মুখ, ফোলা চোখ আর আর্তনাদ তাদের হৃদয়ে আঘাত করে। তারা জানতো না তাদের সজীবের জন্য এমন ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।
তাদের স্বপ্নের সজীব আজ মাফিয়ার হাতে নির্মমভাবে নির্যাতিত। সজীবের বাবা মা গ্রামের বাড়িটি বিক্রি করে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে চড়া সুদে আরও ধার দেনা করে 20 লাখ টাকা জোগাড় করেন। তাদের সমস্ত স্বপ্ন, সমস্ত পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে যায়। সজীবের বাবার দীর্ঘদিনের জমানো সঞ্চয়, তার স্ত্রীর ছোট ছোট উপার্জনের টাকা, এমনকি তাদের পূর্বপুরুষের ভিটে মাটিটুকুও এই দালাল আর মাফিয়ার কবলে পড়ে শেষ হয়ে যায়। 20 লাখ টাকা জোগাড় করতে তাদের যে সংগ্রাম করতে হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিটি মুহূর্ত ছিল দুঃস্বপ্ন, প্রতিটি রাত ছিল বিনিদ্র। টাকা পাওয়ার পর মাফিয়ারা সজীবকে মুক্তি দেয়, কিন্তু তার ইতালি যাওয়ার স্বপ্ন চিরতরে ভেঙে যায়। সে যখন মুক্তি পায় তখন তার শরীর ক্ষতবিক্ষত, মন ভেঙে চুরমার। তার চোখে মুখে এখন আর ইতালির রঙিন স্বপ্নই নেই, আছে কেবল হতাশা, ভয় আর একরাশ ভয়ঙ্কর স্মৃতি। লিবিয়া থেকে দেশে ফেরার পথ ছিল দীর্ঘ এবং কষ্টের। সে যখন বাংলাদেশে এসে পৌঁছায় তখন তাকে চেনা দেয়। তার চেহারায় বয়সের ছাপ, চোখে গভীর কালি, শরীর শীর্ণ। সজীব দেশে ফিরে আসে। তার বাবা মা তাকে দেখে প্রথমে চিনতেই পারেননি। তাদের সজীবকে দেখে মনে হচ্ছিল সে যেন গত 10 বছরে বুড়িয়ে গেছে। সজীবের মা তাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। সজীব তার বাবা মায়ের কাছে ক্ষমা চায়। তার ভুলের জন্য তার পরিবার আজ সর্বশান্ত। তার নিজের ভুলের কারণে তার পরিবার আজ ঋণের বোঝায় ডুবে আছে। সে বুঝতে পারে স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল পথে সেই স্বপ্ন পূরণের চেষ্টা করাই সবচেয়ে বড় ভুল। সে এখন নতুন করে জীবন গড়ার চেষ্টা করছে। তার চোখে এখন আর ইতালির রঙিন স্বপ্ন নেই, আছে তার পরিবারের মুখে হাসি ফোটানোর এক নতুন সংকল্প। সে জানে এই পথ কঠিন, কিন্তু সে আর কোনো ভুল পথে পা বাড়াতে চায় না। সজীবের গল্পটি আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। অল্প বয়সে বিদেশ গিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখা স্বাভাবিক, কিন্তু এই স্বপ্নের পেছনে লুকিয়ে থাকা বিপদগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। দালালের মিথ্যা প্রলোভনে পড়ে অনেকেই সর্বশান্ত হয়, এমনকি জীবনও হারায়। যারা প্রবাসে যেতে চান তাদের অবশ্যই দালালের মিথ্যা প্রলোভন থেকে নিজেদের রক্ষা করতে হবে। কোনো প্রকার লোভনীয় অফার বা সহজ পথের ফাঁদে পা দেওয়া যাবে না। বিদেশ যাওয়ার জন্য সর্বদা বৈধ পথ অবলম্বন করা উচিত। সরকারি নিয়মকানুন মেনে সঠিক ভিসা প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ যাত্রা সবচেয়ে নিরাপদ। অবৈধ পথে যাত্রা জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং অনেক সময় সর্বশান্ত করে দেয়। সফলতার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পথে চেষ্টা করলে দেশেই সফলতা অর্জন করা সম্ভব। স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা উচিত নয়। প্রতিটি স্বপ্নের পেছনে একটি দৃঢ় পরিকল্পনা এবং সঠিক পথ নির্বাচন অনিবার্য।